আলোচনা করলাম সেটা হচ্ছে হিমালয় মাউন্টেন, এর আগে আলোচনা করেছিলাম, কিন্তু এখন এবার যেটা আলোচনা করবো সেটা হচ্ছে গাঙ্গেটিক প্লেন। তাহলে গাঙ্গেটিক প্লেনটা কোথায়? গাঙ্গেটিক প্লেন অ্যাকচুয়ালি, বা যাকে গঙ্গার প্লেন বলা হয় বা গঙ্গা প্লেন বলা হয়, যে প্লেনটা ধর গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদী, এই দুটো নদীর মিলনে, বিশেষ করে এই দুটোই মেন নদী এই অঞ্চল সৃষ্টির জন্য, বোঝা গেল? এই অঞ্চল সৃষ্টির জন্য বা গাঙ্গেটিক প্লেন সৃষ্টির জন্য যে নদী দুটোকে মেন নদী ধরা হয় সেটা হচ্ছে, একটা হচ্ছে তোর গঙ্গা নদী আর একটা হচ্ছে তোর ব্রহ্মপুত্র নদী। ক্লিয়ার? এই নদী দুটো মিলে যে প্লেন তৈরি করেছিল, এটা হচ্ছে বিশ্বের বৃহত্তম প্লেন বলতে পারিস, বোঝা গেল? গাঙ্গেটিক ব্রহ্মপুত্র প্লেন হচ্ছে পৃথিবীর বৃহত্তম প্লেন, বোঝা গেল? এটাও ধরতে পারিস। এবার হচ্ছে যে এই গঙ্গা প্লেন আছে হিমালয়ের ঠিক দক্ষিণে, হিমালয়ের ঠিক দক্ষিণে যে প্লেনটা আছে সেটা হচ্ছে গাঙ্গেটিক প্লেন। আচ্ছা, প্লেন কাকে বলে? গঙ্গার দ্বারা সৃষ্টি বা ব্রহ্মপুত্রের দ্বারা সৃষ্টি, তার জন্য কি আমরা গাঙ্গেটিক বলছি। এবার তুই বলবি যে গাঙ্গেটিক নাম দেওয়া আছে অতএব ব্রহ্মপুত্র এর অধিকারে আছে। দেখ, আমি প্রথমে কি বললাম? গাঙ্গেটিক ব্রহ্মপুত্র প্লেন। ক্লিয়ার? তো গাঙ্গেটিক মানে ম্যাক্সিমাম প্লেনটা তৈরি হয়েছে, ম্যাক্সিমাম ভারতের যে প্লেন আছে ম্যাক্সিমাম প্লেনটাই তৈরি হয়েছে গঙ্গা দিয়ে। ক্লিয়ার? গঙ্গা এবং তার সহযোগী অনেক নদী আছে, যেগুলো ট্রিবিউটারি নদী আছে, সেগুলো উপনদী। তো এর কারণে এটার নাম হচ্ছে গাঙ্গেটিক প্লেন। কিন্তু যদি একসঙ্গে ব্রহ্মপুত্রও ধরিস, তাহলে ব্রহ্মপুত্র ধরলে কি হবে? ব্রহ্মপুত্র প্লেন ধরলে হবে গাঙ্গেটিক ব্রহ্মপুত্র প্লেন। এবার দেখ, ব্রহ্মপুত্র নদী এইখানে মানসরোবর লেক থেকে তৈরি হয়েছে ব্রহ্মপুত্র রিভার, বোঝা গেল? প্রথমে এই নদীটা তিব্বতের উপর দিয়ে বয়েছে, যার নাম হচ্ছে সাংপো। যখন এই নদীটা যখন তোর অরুণাচল প্রদেশের এই অঞ্চল দিয়ে প্রবেশ করেছে তখন হয়ে গেছে দিয়ং। আবার আর একটা দিবং, হ্যাঁ, আর একটা দিহং নদী, মানে এটা দিহং যখন অরুণাচল প্রদেশে প্রবেশ করেছে, আর একটা দিবং নদী এই অরুণাচল প্রদেশেই ছিল, এটা উৎপন্ন হয়ে তার সঙ্গে মিশেছে। এই দুটো নদী মিলিত প্রবাহকে ব্রহ্মপুত্র বলে ভারতে। এবং ভারতের ব্রহ্মপুত্র নদী যখন আসামের মধ্যে দিয়ে প্রবেশ করে বাংলাদেশে প্রবেশ করেছে, তাকে বলা হয়, বাংলাদেশের লোক একে তখন যমুনা মানে যমুনা নদী বলে, যমুনা নয়, যমুনা নদী বলে। ক্লিয়ার? তো এইটা হচ্ছে নদী। তো এই অঞ্চল মানে এই যে তোর অরুণাচল প্রদেশের এই অংশ থেকে আসামের যে অঞ্চলটা, এই নদী বয়ে গেছে। কিন্তু বিশেষ করে আসামের অঞ্চলটাকে ধরা হয়, অরুণাচল প্রদেশটা ম্যাক্সিমাম ওই নদীটা পর্বতের উপর দিয়ে এসছে খাড়িতে। তো বাকিটা হচ্ছে আসামের উপর ম্যাক্সিমাম কিন্তু প্লেনের সৃষ্টি হয়েছে, যেমন গুয়াহাটির এই অঞ্চলগুলো নিয়ে, বোঝা গেল? তো এই যাতে এই প্লেনটাকে বলা হয় ব্রহ্মপুত্র প্লেন, আর দুটোকে একসঙ্গে মিলা হয় ব্রহ্মপুত্র গঙ্গা ব্রহ্মপুত্র প্লেন, বোঝা গেল? এবার হচ্ছে যে প্লেন কাকে বলে? প্লেনটা আমি আগেই বলেছি, প্লেন হচ্ছে যে অঞ্চলের উচ্চতা বা যে ল্যান্ডের উচ্চতা বা যে রিজিয়নের উচ্চতা হচ্ছে সি লেভেল থেকে 300 মিটারের মধ্যে, 300 মিটারের মধ্যে, সি লেভেল থেকে যার উচ্চতা 300 মিটারের মধ্যে, তাকে বলা হয় প্লেন। কি বলা হয়? প্লেন বলা হয়। ক্লিয়ার? তাই কি বলা হয়? প্লেন বলা হয়। ক্লিয়ার? বুঝতে পেরেছিস? প্লেন বলা হয়। তো এটা হচ্ছে সেই ধরনের প্লেন। কি ধরনের প্লেন? গাঙ্গেটিক প্লেন, বোঝা গেল? কি প্লেন বলে? গাঙ্গেটিক প্লেন। ক্লিয়ার? তাহলে এটা হলো গাঙ্গেটিক প্লেন। এবার হচ্ছে এই গাঙ্গেটিক প্লেনকেও কিন্তু গ্রেট প্লেনও বলা হয়, কারণ এটা অনেক বড়। আর এই যে আমাদের এই প্লেনটা কিন্তু তোর চাষবাসের জন্য কিন্তু খুব উর্বর, বোঝা গেল? চাষবাসের জন্য কিন্তু এই প্লেনগুলো খুব উর্বর, কারণ নদীর দ্বারা ম্যাক্সিমাম এই জায়গাটাকে ফ্লাড হয়, যার কারণে অ্যালুভিয়াল সয়েল এখানে আছে। যার অ্যালুভিয়াল সয়েল মানে কি? ফার্টাইল সয়েল, উর্বর মাটি, যার কারণে চাষবাস এখানে খুব কী হয়ে থাকে? সাধারণত ভালো হয়ে থাকে, বোঝা গেল? তার জন্য এই অঞ্চলটা কিন্তু খুবই বিখ্যাত, মনে রাখবি। আচ্ছা, গাঙ্গেটিক প্লেন কোন কোন অঞ্চল দখল করে আছে ভারতের? কোন কোন এরিয়া, কোন কোন রাজ্য? দেখ, অ্যাকচুয়ালি পাঞ্জাবের কিছু অংশ, হরিয়ানার কিছু অংশ, উত্তরপ্রদেশ, তারপরে তোর হলো বিহার, ঝাড়খণ্ডের সামান্য অংশ, তারপরে হচ্ছে পশ্চিমবাংলা, মনে থাকবে? এই অঞ্চলের মধ্যে কিন্তু এই গ্রেট প্লেন অঞ্চলটা অবস্থিত। আর আসাম তো আছে ওইদিকে, ব্রহ্মপুত্র এরিয়া দখল করলে দেবে আসাম, বোঝা গেল? তাহলে এই অঞ্চলের মধ্যে কিন্তু গাঙ্গেটিক প্লেনটা বিরাজমান। ক্লিয়ার? এবার এরপরে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে তোর ডেজার্ট এরিয়া। ডেজার্ট যদি বলিস তাহলে ডেজার্ট হচ্ছে এটা রাজস্থান, আরাবল্লী পর্বত আছে না,
আরাবল্লীর ওয়েস্ট পার্টকে কি বলা হয়? ডেজার্ট এরিয়া, ওয়েস্টার্ন পার্ট এখানে, কারণ এখানে বৃষ্টির পরিমাণ খুব কম। হ্যাঁ, বৃষ্টির পরিমাণ খুব কম, মানে লেস দ্যান 25 সেন্টিমিটার পার অ্যানাম বৃষ্টিপাত, লেস দ্যান 25 সেন্টিমিটার। তাহলে ধর যদি 25 সেন্টিমিটারের কম বৃষ্টিপাত হয় মনসুন সিজনেও, তাহলে সেখানে কি তৈরি হবে? কোনো চাষবাস হবে? কোনো কিছু ফার্টাইল সয়েল হবে? হবে না, স্যান্ডি সয়েল বেশি পাবি, মানে বালি মাটি। তো এই কারণে এখানে কি হয়েছে না, তো ডেজার্ট ল্যান্ডের সৃষ্টি হয়ে গেছে, বোঝা গেল? ডেজার্টে এবং ডেজার্ট ল্যান্ডে কিছু কিছু জানিস তো ছোটোখাটো তোর গাছপালা জন্মায়, যেমন ডেড প্লাম আছে একটা, তারপরে হচ্ছে ক্যাকার বলে একটা প্ল্যান্ট আছে, তারপরে ফণিমনসা টাইপের প্ল্যান্ট আছে, পাম ট্রি মানে তাল গাছ, খেজুর গাছ, যেগুলো সাধারণত কাঁটা জাতীয় গাছ, বোঝা গেল? ক্যাকটাস প্ল্যান্ট যাকে আমরা বলি, সেই প্ল্যান্টগুলো সাধারণত এখানে জন্মায়, মনে থাকবে। আর কিছু লিজার্ড টিজার্ড আছে, র্যাটাল স্নেক বলে একটা স্নেক আছে, যেগুলো ওখানে ইকোসিস্টেম তৈরি করেছে, সেগুলো কিছু পরিমাণ ওখানে থাকে। এবার হচ্ছে যে যে এই যে ডেজার্ট, ইন্ডিয়ান যে ডেজার্ট, এর নাম আর একটা আছে, তাকে থর ডেজার্ট বলা হয়, তার থর ডেজার্ট, THAR, বুঝতে পারি তো? এই ডেজার্টকে আর একটা নাম দেওয়া হয় থর ডেজার্ট, বোঝা গেল? এবার এই থর যে ডেজার্টটা, এটা কোন অঞ্চল দখল করে আছে? রাজস্থানের ম্যাক্সিমাম অংশ কিন্তু দখল করে আছে, বোঝা গেল? আর কি না, তো গুজরাটের সামান্য অংশ কিন্তু দখল করে আছে এই ডেজার্টটা, ক্লিয়ার? বাস, এরপরে যেটা আমরা আলোচনা করব, সেই আলোচনার অংশটা হচ্ছে সেমি এরিড। আচ্ছা, সেমি এরিড কি? এটাও ধর ওয়ান কাইন্ড অফ দ্য ডেজার্ট বলতে পারিস, কিন্তু অত খাতারনাক নয়। মানে খাতারনাক মানে কেন বললাম, কারণ ডেজার্ট এরিয়াতে একদমই চাষবাস হয় না, কিন্তু সেমি এরিড এরিয়া কিন্তু চাষবাস হয়, ক্লিয়ার? সেমি অ্যারিড এরিয়া কিন্তু মানুষ তাকে চাষবাসের উপযোগী করে ফেলেছে, কারণ এখানে বৃষ্টিপাত ওই অঞ্চল থেকে অনেক বেশি পরিমাণে বৃষ্টিপাত হয়, তবুও এর আন্ডারে থাকে। কারণ ইন ফিউচার যদি এখানে অ্যাক্টিভিটি বন্ধ হয়ে যায়, মানুষের নদীর প্রবাহ যদি বন্ধ হয়ে যায়, তাহলে তাড়াতাড়ি এই অঞ্চল কিন্তু ডেজার্টে পরিণত হতে কিন্তু দেরি লাগবে না, বোঝা গেল না? এই জন্য এটা সেমি অ্যারিড বলে। এই সেমি অ্যারিডও রাজস্থানের অনেকটা অংশ দখল করে আছে, ইস্টার্ন পার্ট অফ দ্য আরাবল্লী, বোঝা গেল? আরাবল্লী মাউন্টেন। তো এখানে হচ্ছে তোর পাঞ্জাব, হরিয়ানা কিছু অংশ, পাঞ্জাবের কিছু অংশ, হরিয়ানার কিছু অংশ, তারপরে এখানে ধর কি বলবো, গুজরাটের কিছু অংশ, রাজস্থানের কিছু অংশ মিলে হচ্ছে সেমি অ্যারিড, ক্লিয়ার? এরপরে সেমি অ্যারিড ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এর পরবর্তীতে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে ধর কোস্টাল এরিয়া। তাহলে এই আচ্ছা, মেনগুলো আগে আলোচনা করলে ডেকান। আচ্ছা, ডেকান প্লেটো, আচ্ছা সেন্ট্রাল হাইল্যান্ড আমি এখানে লিখে রেখেছি, কিন্তু এটাকে ডেকান প্লেটোর মধ্যেও পড়ে না? অবশ্যই পড়ে। ডেকান প্লেটোর মধ্যে অবশ্যই সেন্ট্রাল হাইল্যান্ড পড়ে, কিন্তু তোদের বোঝানোর জন্য একটু আলাদা করে লিখেছি। কেন এটা আলাদা করেছি তার কারণ আছে, বোঝা গেল? ডেকান প্লেটো ম্যাক্সিমাম কিন্তু এই ডেকান বলার অর্থ হচ্ছে সিঁড়ির ধাপ, বোঝা গেল? এখানে বিদার অগ্নুৎপাত মানে ভিতর থেকে, মানে হচ্ছে আমাদের ক্রাস্টের ভিতর থেকে, মানে হচ্ছে ভূপৃষ্ঠের ভিতর থেকে যখন ম্যাগমা হালকা হালকা করে উপর দিকে উঠে, কোনো বিস্ফোরণ না ঘটিয়ে, সেই ধরনের অগ্নুৎপাতকে বলা হয় বিদার অগ্নুৎপাত, বোঝা গেল? তো এই বিদার অগ্নুৎপাতের ফলে কি হয়? এই বিদার অগ্নুৎপাতের ফলে কিন্তু এই অঞ্চল তৈরি হয়েছে অনেকটা সিঁড়ির ধাপের মতন। ধর একবার হয়েছে, একটু জমা হয়েছে, আবার হয়েছে, একটু জমা হয়েছে, এরকম করে কি হয়েছে, সিঁড়ির ধাপের মতন জমা হয়ে হয়ে এই অঞ্চল কিন্তু তৈরি হয়েছে, বোঝা গেল না? তার জন্য একে কি বলা হয়? ডেকান ট্র্যাপ বলা হয়, বোঝা গেল? ডেকান ট্র্যাপ বা ডেকান প্লেটু, কি বলা হয়? ডেকান প্লেটু, বোঝা গেল? এবার এই ডেকান প্লেটু কিন্তু মাটি হচ্ছে কালো, কৃষ্ণ মৃত্তিকা, বোঝা গেল? কি মৃত্তিকা? কৃষ্ণ মৃত্তিকা। এই মৃত্তিকা কিন্তু কটন চাষের জন্য কিন্তু খুব উপকারী, কটন নাকি তো বস্ত্র, বোঝা গেল? তো এইগুলো হচ্ছে চাষের জন্য কিন্তু খুব বিখ্যাত। এইটা কোন অঞ্চলের মধ্যে পড়ে? যেমন ধর সাউদার্ন ইন্ডিয়া, প্রায় মানে পুরোটাই ধরতে পারিস। সাউথ ইন্ডিয়া যেটা আমরা বলি, দক্ষিণ ভারত, সেটা পুরো অঞ্চলটা জুড়ে কিন্তু ট্রায়াঙ্গুলাকার, মানে একদম এরকম ভাবে ট্রায়াঙ্গুলাকার শেপে, মানে ত্রিভুজের মতন শেপে কিন্তু এই ডেকান প্লেটুটা আছে, ক্লিয়ার? এবার এই ডেকান প্লেটুর মধ্যে কিন্তু সেন্ট্রাল হাইল্যান্ডও পড়ে, কিন্তু সেন্ট্রাল হাইল্যান্ডটা আলাদা করেছি, তার কারণ হচ্ছে সেন্ট্রাল হাইল্যান্ড মিনি তোর মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ছত্তিশগড় আর তোর কিছু উড়িষ্যা আর অন্ধ্রপ্রদেশের কিছু অংশ জুড়ে কিন্তু সেন্ট্রাল হাইল্যান্ডটা আছে। এবার সেন্ট্রাল হাইল্যান্ডের মাটি কিন্তু কালো, কিন্তু এই কালোর পরিমাণটা কিন্তু এই অঞ্চলের মাটি, যেমন তামিলনাড়ু, বোঝা গেল, তেলেঙ্গানা, তারপর কেরল, কর্ণাটক থেকে সামান্য পরিমাণে কম, একটু লালচে ধরনের, ক্লিয়ার?
বোঝা গেল না? কারণ তার জন্য এর নাম হচ্ছে সেন্ট্রাল হাইল্যান্ড। বোঝা গেল? আর এখানে কি হয়, মানে উঁচু উঁচু পর্বতও আছে। বোঝা গেল? যেমন বিন্ধ্যা পর্বত, বুঝতে পারলি? বিন্ধ্যা, সাতপুরা, মহাকাল, মহাদেব, এই পাহাড়গুলো কিন্তু এই সেন্ট্রাল হাইল্যান্ডের মধ্যে কিন্তু আছে। অমরকণ্ঠ আমরা যেটা পড়েছি সেটা এই অঞ্চলের মধ্যে পাচ্ছে। যেমন আরাবল্লী এখানে আছে, আরাবল্লী যেটা আরাবল্লী রাজস্থানে আছে, রাজস্থান থেকে দিল্লি পর্যন্ত চলে গেছে এটা। বোঝা গেল? কিন্তু দিল্লিতে ওকে আলাদা নামে রাজবাব্বার বলে আলাদা নামে ডাকা হয়, যে ওই পার্টটাতে আবার আমাদের পার্লামেন্টও আছে দিল্লির। তো যাই হোক, এই যে আরাবল্লী পর্বত, এই পর্বতটা হচ্ছে ভঙ্গুর পর্বত। বোঝা গেল? বা রেসিডুয়াল মাউন্টেন বলা হয়। বোঝা গেল? এর এর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কি? সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে তোর হচ্ছে গুরু শিখর। বোঝা গেল? গুরু শিখর হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ। বোঝা গেল? তেমনি যাই হোক, তো এটা হচ্ছে আমরা সেন্ট্রাল হাইল্যান্ড বা ডেকান প্লেটোতে ছিলাম। এবারে ডেকান প্লেটোর ব্যাপারটা অনেকটাই আমি বলে দিয়েছি। ডেকান প্লেটোতেও অনেকটা বড় বড় মাউন্টেন পড়ে। এর মধ্যে যেমন একটা মাউন্টেন আছে তোর আন্নামালায় আছে, আনাইমুদি আছে। আন্নামালাইয়ের আনাইমুদি সর্বোচ্চ শৃঙ্গ ওয়েস্টার্ন পার্টে, ওয়েস্টার্ন ঘাটের মধ্যে। তারপরে আর কি আছে না, তো নীলগিরি আছে। বোঝা গেল? এগুলো আছে। এবার পরবর্তীতে আমরা যদি আলোচনা করি, তাহলে আমরা যে অঞ্চলটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোর কোস্টাল এরিয়া। যদি কোস্টাল এরিয়া বলিস, তাহলে কোস্টাল হচ্ছে যে স্থলভাগের শেষ আর জলভাগ শুরু, মানে ওসিয়ান শুরু বা সি শুরু, এর মিডিল পার্টকে কোস্টাল এরিয়া বলা হয়। বোঝা গেল? কোস্টাল এরিয়া গুজরাট থেকে শুরু করে একদম এখানে উড়িষ্যা বা আমাদের পশ্চিমবাংলার সামান্য অংশ ধরতে পারে সুন্দরবনের অঞ্চল পর্যন্ত কি হয়, যে এটা কোস্টাল এরিয়ার মধ্যে পড়ে। ক্লিয়ার? ও এই সাইডটাকে বলা হয় কি বলা হয়? এই সাইডটাকে বলা হয় ওয়েস্টার্ন কোস্ট, ওয়েস্টার্ন কোস্টাল লাইন। আর ওইটাকে বলা হয় ইস্টার্ন সাইডটাকে বলা হয় ইস্টার্ন কোস্টাল লাইন। ইস্টার্ন কোস্টাল লাইন যে সাগরের উপর মানে আছে, মানে যে সাগর বা সির উপর আছে, সেটা হচ্ছে বে অফ বেঙ্গল সি, এর মধ্যে পড়ে। আর ওয়েস্টার্ন কোস্টাল লাইনের পরে পড়ে সেটা আরবিয়ান সি। বোঝা গেল না? বোঝা গেল? তো এই ওয়েস্টার্ন কোস্টাল লাইন, কোস্টাল লাইনটাকে সাধারণত তিন ভাগে ভাগে। যেটা গুজরাটের মধ্যে আছে সেটা বলা হয় গুজরাট কোস্টাল লাইন। আর গুজরাট কোস্টাল লাইন হচ্ছে ভারতের সব থেকে দীর্ঘতম কোস্টাল লাইন। ক্লিয়ার? আর এর পরে পরে তোর মহারাষ্ট্র থেকে কর্ণাটক পর্যন্ত পরে তোর যেটা সেটা হচ্ছে কোঙ্কন কোস্টাল লাইন। এরপর কোঙ্কনের পর মানে কর্ণাটক থেকে, মানে কর্ণাটক লাস্ট সীমা থেকে একদম তোর তামিলনাড়ু পর্যন্ত হচ্ছে মালাবার কোস্টাল লাইন। যেমন কেরলটা পুরোটাই মালাবার কোস্টাল লাইনের মধ্যেই পড়ছে। এটা ছিল ওয়েস্টার্ন পার্ট অফ কোস্টাল লাইন অফ ইন্ডিয়া। বোঝা গেল? এবার নেক্সট পার্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে তোর সাউথ ইন্ডিয়া থেকে একদম এই পর্যন্ত। তো সাউথ ইন্ডিয়াতে হচ্ছে প্রথমে কি আছে, করমন্ডল কোস্ট। কি আছে? করমন্ডল কোস্ট। এই পুরো তামিলনাড়ু জুড়ে আছে করমন্ডল কোস্টাল লাইন। করমন্ডল কোস্টাল লাইনটা খুব ভালো গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যেখানে বছরে দুবার বৃষ্টিপাত হয়। ক্লিয়ার? বছরে শীতকালে এটা বলা হচ্ছে মনসুন টাইম। ক্লিয়ার? উইন্টার টাইম অ্যান্ড মনসুন টাইম বা রেনি সিজনে। বুঝতে পেরেছিস? আর আমাদের দীর্ঘতম বিচ, যেটা আমরা ওসিয়ান বিচ বলি বা কোস্টাল বিচ বলি, সেটা এই বিচ এখানেই আছে। বোঝা গেল? বুঝতে পেরেছেন? এবার হচ্ছে মারিনা বিচ, যার নাম হচ্ছে মারিনা বিচ। ক্লিয়ার? মারিনা বিচের মধ্যে আছে তামিলনাড়ুতে। এরপর যেটা পড়ে তোর অন্ধ্রপ্রদেশ থেকে একদম উড়িষ্যার পর্যন্ত, সেটা হচ্ছে উৎকল সরকার কোস্ট। এটা হচ্ছে উত্তর সরকার কোস্ট লাইন। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে ইস্টার্ন কোস্টাল লাইন আর এটা হচ্ছে ওয়েস্টার্ন কোস্টাল লাইন। এবার টোটাল কোস্টাল লাইনের যদি লেন্থ বলিস, তাহলে এখান থেকে গুজরাট থেকে এই পর্যন্ত টোটাল কোস্টাল লাইনের লেন্থ হচ্ছে 6100 কিলোমিটার। বোঝা গেল? 6100 কিলোমিটার টোটাল লেন্থ অফ দ্য কোস্টাল লাইন। এবার ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এবার আর একটা দিক হচ্ছে যে তুই যদি এই আইল্যান্ডের কোস্টাল লাইনগুলোকে ইনক্লুড করিস, যেমন আন্দামান নিকোবর আছে, তা লাক্ষাদ্বীপের, তাহলে এটা কিন্তু ফিগারটা একটু বড় হয়ে যাবে, 7500 কিলোমিটার। এটা হচ্ছে টোটাল কোস্টাল লাইনের লেন্থ। ক্লিয়ার? এবার আর একটা জিনিস, যখন কোস্টাল লাইনের লেন্থ বলে দিলাম, তাহলে পুরো ভারতের লেন্থ কত? এই যে ভারতের যদি ফ্রন্টিয়ার লেন্থ বলি, ফ্রন্টিয়ার বাউন্ডারি, তাহলে ফ্রন্টিয়ার বাউন্ডারি মানে যে বাউন্ডারি ল্যান্ড লক। বোঝা গেল? ওর মধ্যে জল থাকে না। তো এই থেকে একদম এই পর্যন্ত, মানে এই থেকে শুরু করে একদম এই পর্যন্ত, এখানে মানে একদম পশ্চিমালয় এরিয়া পর্যন্ত, আসাম এরিয়া পর্যন্ত। বোঝা গেল? কত? টোটাল হচ্ছে তোর 15200 কিলোমিটার। এবার টোটাল যোগ করে দে, যেটা ফিগার দাঁড়াবে সেটা হচ্ছে টোটাল ভারতের বাউন্ডারি। ক্লিয়ার হয়েছে?
এবার নেক্সট যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রত্যেকটা কোস্টাল লাইনের গুরুত্ব আমরা পরে তখন আবার আলোচনা করব। এবার নেক্সট আমি যে আলোচনা করবো সেটা হচ্ছে আইল্যান্ড। আইল্যান্ড হচ্ছে মেন ফিচার্স। তাহলে আইল্যান্ডটা কি? আইল্যান্ড মানে হচ্ছে which land surrounded by the full side of the water, or which land bounded by the full side of the water, this land are called island. Clear? এই আইল্যান্ডটা যেমন লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবর, লাক্ষাদ্বীপ, বুঝা গেল? আন্দামান নিকোবর কোথায় আছে? আন্দামান নিকোবর আছে তোর বে অফ বেঙ্গলে। এই আন্দামানের একটা খাসিয়াত আছে কি, যে এরা এই আইল্যান্ডগুলো সাধারণত অগ্নুৎপাতের ফলে তৈরি, বোঝা গেল? ম্যাগমা উপরে বেরিয়েছে, লাভা সঞ্চয় হয়ে এইগুলো তৈরি হয়েছে, বোঝা গেল না? গেল না? টোটাল বিগেস্ট কতগুলো মেন কতগুলো আইল্যান্ড আছে? 7। আর আন্দামান নিকোবরের যদি বলিস তাহলে কিন্তু 625-এর বেশি টোটাল আইল্যান্ড পুরো বে অফ বেঙ্গলে। কিন্তু আন্দামান নিকোবরের কথা যদি বলিস তাহলে আন্দামানের 7টা মেন আইল্যান্ড আছে। এই 7টা মেন আইল্যান্ডের মধ্যে তোর 4টা মেন আইল্যান্ড আন্দামানের মধ্যে পড়ে, আন্দামানে ইনক্লুড আছে, আর 3টা তোর নিকোবরের মধ্যে ইনক্লুড আছে। ক্লিয়ার? তো এই হচ্ছে ব্যাপার আইল্যান্ড অফ বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গলের আইল্যান্ডের ব্যাপারে। এবার এই সাইডে চলে যায় আরবিয়ান আইল্যান্ড। তাহলে আরবিয়ান সির মধ্যে আইল্যান্ডের মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে এক লাক্ষাদ্বীপ, আর মিনিকয় বলে একটা দ্বীপ আছে ছোট্ট, সেটাও ধরতে পারিস। তো ওটা লাক্ষাদ্বীপের মধ্যে ইনক্লুড করে দিবি। তো মেন কথা লাক্ষাদ্বীপ বা মিনিকয়, এই দ্বীপগুলো কিসের ফলে তৈরি হয়? এই দ্বীপগুলো সাধারণত প্রবাল প্রাচীর, মানে প্রবাল বলে এক ধরনের জু প্ল্যাঙ্কটন, মানে এক ধরনের ধর সামুদ্রিক ছোট ছোট প্রাণী, যে প্রাণীগুলো মরে যখন যায় তার দেহাবশেষ তখন চুনা পাথর বা লাইম স্টোনে পরিবর্তন হয়, কনভার্ট হয়ে যায়। ফলে সেগুলা দলবদ্ধভাবে বাস করে, তো তাহলে স্তরে জমা হয়ে এই আইল্যান্ডটা তৈরি হয়েছে, বুঝা গেল? তাহলে প্রবাল আইল্যান্ড বা প্রবাল দ্বীপও বলা যেতে পারে, বুঝা গেল? তাহলে এই হচ্ছে গল্প, বুঝা গেল না? গেল না? বুঝা গেল? তাহলে এই 2 আইল্যান্ডের ব্যাপারে গল্প আমি বলে দিলাম, বুঝা গেল? আর ছোট ছোট যে অঞ্চলগুলো ছুটে গেছে সেগুলো আমি তখন পরে আবার ভালোভাবে ডিসকাস করে দেবো। বাই।